সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। জন্মদিন, সেই বাংলাদেশের নগর জীবন এবং গ্রামীণ জীবনকে নিয়ে যে মানুষটি কবিতা লিখেছেন, তার গল্প লিখেছেন, সে কবি আল মাহমুদের সাথে আমার দীর্ঘদিন পথ চলা। আমার যে সংগঠন ছিল জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সমাজ আসাস, 1978 সালে প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই সময় কবি আল মাহমুদ প্রেসিডেন্ট ছিলেন, আমি সাধারণ সম্পাদক ছিলাম। দীর্ঘদিন তার সাথে কাজ করেছি। তার পরিবারের সাথে আমার সম্পর্ক আছে, তার সমস্ত কর্মকাণ্ডের সাথে আমার সম্পৃক্ততা ছিল। একবার 1981 সালে প্রেসিডেন্ট জিয়া রহমান এই যে মেধাবী ছেলে মেয়ে যারা আজকে যারা পুরস্কৃত হচ্ছেন, তাদের মতো মেধাবী ছেলে মেয়ে ছিলেন। মাদ্রাসা বোর্ড থেকে যারা প্রথম, দ্বিতীয়, দশম হয়েছেন, বা বিভিন্ন রাজশাহী, বিভিন্ন চিটাগাং বা বিভিন্ন ডিভিশনে যারা মেধাবী ছাত্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তাদেরকে নিয়ে গভীর সমুদ্রে 3 দিনের একটা সফরে গিয়েছিলেন জিয়া রহমান সাহেব। তো প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সেই সফরে অনেক ঘটনাই আছে। কবি আল মাহমুদ সাহেব একটি ঘটনা লিখেছিলেন, সেটা বললেন উনি, কবি আল মাহমুদ তার একটা লেখার মধ্যে বললেন, তৃষিত জলধি, যে গভীর রাত্রে জ্যোৎস্না স্নাত রাত, প্রেসিডেন্ট জিয়া রহমান জাহাজের মাস্তুলের পাশে বসে আছে একাকী। হঠাৎ করে কবি আল মাহমুদ তার পাশে গিয়ে দাঁড়ালেন, বলেন, মিস্টার প্রেসিডেন্ট, আপনি কি খুঁজছেন? তো প্রেসিডেন্ট জিয়া রহমান বললেন, আপনি তো কবি, আপনি তো অনেক সম্ভাবনার কথা বলেন, সুন্দরের কথা বলেন, ভবিষ্যৎ সুন্দরের কথা বলেন, কিন্তু বাংলাদেশের এই যে সমুদ্রের নিচ দিয়ে যে বয়ে যাচ্ছে আমাদের গ্যাস এবং তেল সম্পদ, এই সম্পদটাকে আমি খুঁজে বেড়াচ্ছি। এ কারণে খুঁজে বেড়াচ্ছি যে বাংলাদেশের বঙ্গোপসাগরের প্রায় 50,000 বর্গমাইলের নতুন এক বাংলাদেশ জাগবে 100 বছরের মধ্যে। এই বাংলাদেশের নিচে রয়েছে আমাদের তেল এবং গ্যাস সম্পদ, আমাদের মূল্যবান খনিজ সম্পদ। আধিপত্যবাদী শক্তি বলেন, সাম্রাজ্যবাদী শক্তি বলেন, সম্প্রসারণবাদী শক্তি বলেন, এই সম্পদগুলোকে তারা লুণ্ঠন করে নিতে চায়। আমি মেধাবী ছেলেমেয়েদেরকে নিয়ে এসেছি এই কারণেই, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, স্বাধীনতা যুদ্ধ নেতৃত্ব দিয়েছি, আমরা থাকবো না, এই পতাকা থাকবে, এই বাংলাদেশ থাকবে, নতুন প্রজন্ম আসবে, এদের কাছে আমি বাংলাদেশে তুলে দিতে চাই। এই যে বাংলাদেশে তুলে দেওয়ার যে প্রত্যয় জিয়া রহমান ঘোষণা করেছিলেন, সেটা নিয়ে একজন কবি তার কাব্যগ্রন্থ রচনা করলেন, তৃষিত জলধি, কবি আল মাহমুদ। তাকে বিভিন্নভাবে রাজনৈতিক বিভিন্ন বিশ্লেষণ করা হয়, কিন্তু আমি তো জানি তার সাথে মিশে একটা দেশপ্রেমিক কবি কিভাবে নগর সভ্যতাকে গড়ে তুলেছেন, কিভাবে আবার গ্রামীণ সমাজ ব্যবস্থাকে তার কবিতায়, গল্পে, উপন্যাসে তুলে এনেছেন। এই কবি মতোই হাজারো কবি, আমাদের গায়ক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা বাংলাদেশে আছেন। তাদের অনেকে আমরা মূল্যায়ন করি, অনেকে করি না। আজকে যারা ক্ষুদ্র পরিসরে মূল্যায়িত হচ্ছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আগামী দিনে আপনারাও কবি আল মাহমুদের মতন, পল্লী কবি জসিমউদ্দিনের মতন, আব্বাস উদ্দিনের মতন, আব্দুল আলমের মতন আপনারা একদিন বাংলাদেশের সংস্কৃতিকে নেতৃত্ব দেবেন। কারণ সংস্কৃতি অনেক অতীত ঐতিহ্য রয়েছে। এই যে রাগের উপরে মেয়েটা আসলো একটু আগে, হ্যাঁ, এই রাগগুলো কিভাবে তৈরি হয়েছে এটা আমরা সবাই জানি, অনেকেই জানি, কিন্তু আমাদের এই যে শিল্পী সত্তা, আমাদের সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, হাজার বছর ইতিহাস, বৃহত্তর ঐতিহ্য, এখানে আমরা বসে আছি কয়েকজন মানুষ শুধু, কিন্তু আমরা ঐতিহ্য সম্পর্কে আমরা জানি না। আপনি জানি ভূখণ্ড হাজার বছর আগে জেগে উঠছিল সমুদ্র পৃষ্ঠ থেকে, এটা উর্বর ভূমি। এখানে কাকে যদি একটা কোনো কিছু একটা ফলের বীজ ফেলে দেয়, অটোমেটিক সেই গাছটা বেড়ে ওঠে, বিনা পরিচর্যায় বেড়ে ওঠে। সেই একটা উর্বর দেশে আমরা বসবাস করি, আমাদের দেশে মেধাবী ছেলে মেয়ে আছে যথেষ্ট। আজকে আমাদের এই উর্বর ভূমিতে বারবার আক্রমণ এসেছে, আর যারা আক্রমণ করে দখল করে নিতে চেয়েছিল, প্রতিহত করেছে আমাদের প্রজন্মের লোকেরা। এই বাংলাদেশের ভৌগোলিক সীমানায় মোগলরা আক্রমণ করেছে, বর্গীরা আক্রমণ করেছে, আপনারা দেখেন ব্রিটিশরা আক্রমণ করেছে, দিল্লি আক্রমণ করেছে, পাকিস্তান আক্রমণ করেছে। আমাদের কিন্তু স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে নাই। এই ভূখণ্ডে কিন্তু আমাদের অতীত গৌরব আছে, এই গৌরবটা তুলে ধরতে হবে আমাদের গানে, আমাদের কবিতায়, আমাদের নাটকে, আমাদের অভিনয়ে।
আমাদের ঐতিহ্যকে তুলে ধরতে হবে, কারণ আমাদের গর্বের ইতিহাস। এর ব্যক্তিগত কারণ ব্যক্তিগত ইতিহাস নয়, এটা সামগ্রিকভাবে দেশের জনগোষ্ঠীর ঐতিহ্যের চেতনার ইতিহাসকে আমার তুলে ধরতে হবে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে। আজকে দেখেন, বাংলা ভাষা আন্দোলন করতে গিয়ে যে সন্তানরা জীবন দিলেন মাতৃভাষা প্রতিষ্ঠা করার জন্য, তারই কারণে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে সারা পৃথিবীতে পালিত হয় আমাদের ছেলেদের সম্মানে। ৭১ মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে আমাদের সন্তানরা যেভাবে লঙ্গি পরে গামছা গিয়ে একটা রাইফেল পাক হানাদার ব্যান্ডের বিরুদ্ধে রয়ে গেছেন, তারা তাদের যুদ্ধ করে এই স্বাধীনতা অর্জন করেছে। এটা কোনো দয়ার দান নয়। কেউ যদি মনে করেন আমরা দয়া করে স্বাধীনতা দিয়েছি, এটা ভুল। আমাদের সন্তানরাই আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছেন, লাল সূর্যকে, লাল পতাকা সূর্যকে আমাদের দিয়েছেন। এর কারণ দয়ার দান নয়। আমাদের পার্শ্ববর্তী ভারত, আপনি দেখেন যুব সমাজকে, যে আমার ভাই বললেন যে কিভাবে একটা বাবা মা তার সন্তানকে হত্যা করে, অথবা সন্তান ঐশিক কথা বলেন, একটা ঘটনা বললাম সেদিন, 13 বছর আগের ঘটনা। ঐশী তার বাবা মা কিভাবে হত্যা করেছিল, ইংলিশ মিডিয়ামের ছাত্র। সে এখন কি নিবৃত্তে কারাগারে একটা লাইব্রেরিয়ান হিসেবে কাজ করে, বই পড়ে, কাজ করে, তার জীবন শেষ হয়ে গেছে। একটা মেয়ের জীবন, তার ভবিষ্যৎ, সম্ভাবনা সব ধ্বংস হয়ে গেল কি জন্য? শুধু সামাজিক অবক্ষয়ের কারণে। আমরা যে অবস্থায় বসবাস করি, আমাদেরকে ভালো জিনিসটা চিন্তা করতে হবে। আমার এক ভাই এখানে বললেন যে কোরআন শরীফে আল্লাহ পাক মানুষকে পথ দেখিয়েছেন। কি পথ দেখেছেন? ভালো পথ দেখেছেন। সেই পথটা কি? বলে কর্মেরও কিন্তু মাপ হয়, পরিমাপ হয়। উনি বললেন আসলে আমাদের কর্মের পরিমাপ হয়। শুধু আমরা ওজনে কম দেবো বলে আমরা তৃপ্তি বোধ করবো যে আমি তো মনে হয় দোকানদার না, বা আমি খাদ্যে কোনো ভেজাল করি না, আমি তো খুব ভালো, তা না। আমার কর্মে আমি কি করলাম এটাও আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহ পাক মানুষকে বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। পশু পাখি যাদেরকে সৃষ্টি করছে, জীবন দিচ্ছেন, তাদের কোনো বিবেক নাই। আল্লাহ পাক আমাদেরকে বিবেক দিচ্ছেন। বিবেক আমাকে ভালো এবং মন্দ বাছাই করার ক্ষমতা দিয়েছে। এই ভালো এবং মন্দ যদি আমরা বাছাই করতে পারি, আমাদের সন্তানদেরকে আমরা তৈরি করে নিয়ে আসতে পারবো। একটা লাল গোলাপ এবং আগুন যদি সামনে দেন বাচ্চার সামনে, সে আগুনের দিকে হাত বাড়াবে। আগুনে হাত পড়ে গেলে কখনো সে বাড়াবে না। অতএব তাকে ওই ফুলের দিকে ধাবিত করতে হবে, সুঘ্রাণের দিকে ধাবিত করতে হবে, ভালো পথ ধাবিত করতে হবে। এই জন্য প্রথম শিক্ষক হলো মা, মার পরে পিতা। একটা পরিবার কিভাবে সন্তানকে মানুষ করবে সেভাবে তৈরি করতে হবে। আজকে ঐশীদের মতন যেন কোনো অবস্থা কোনো না হয়। আজকে আমাদের সামাজিক অবক্ষয় এমন এক পর্যায়ে গেছে যেগুলো বলতে গেলে অনেক নিজেরই খারাপ লাগে। এটা বিভৎস অবস্থা চলে গেছে। আমরা এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? ভালো পথ আমাদের বেছে নিতে হবে, সুন্দর পথটাকে বেছে নিতে হবে। ঐতিহ্য, গর্বের ইতিহাস আছে, ঐতিহ্য যে আছে, আমাদের যে সমস্ত মানে একটা জীবন ভরা যে ইতিহাসের গল্প আছে, সেগুলো সামনে নিয়ে আসতে হবে। সামনে যদি আমরা নিয়ে আসতে পারি, যেমন চায়না কি করে 2000 বছর আগের ইতিহাসটাকে অপেরার মধ্যে দিয়ে সামনে নিয়ে আসছে। আজকে একটা মেলবন্ধন তৈরি করে দিচ্ছে। 2000 বছর আগের চায়নার যে রাজত্ব ছিল, সূর্য সেন, প্রীতিলতা অথবা ইসাখা এবং তিতুমিরের বাসাই কেল্লা সম্পর্কে আমরা কতটুকুই বা জানি? আমাদের ইতিহাসগুলো জানতে হবে। আমাদের অতীতের, আমাদের বীরত্বগাথা ইতিহাসকে আমাদের আয়ত্ত করতে হবে, আনতে হবে। আমার সন্তানকে শেখাতে হবে যে আমরা গর্বের জাতি, ঐতিহ্যমণ্ডিত একটা সংস্কৃতিবান জাতিকে আমরা নেতৃত্ব দিয়ে থাকে। আমরা এই ভৌগোলিক সীমারেখার মধ্যে বসবাস করেও আমরা পাহাড় এবং সমুদ্রের মানুষকে একত্রিত করেছি। এই জন্য নাচটা হলো পাহাড়ি মেয়েদের নাচের গানের মধ্যে দিয়ে। অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষের পাশাপাশি এই যে পাহাড়ের মানুষ আছে, তাদেরও ভাষা আছে, সংস্কৃতি আছে, ইতিহাস আছে, গান আছে, তাদের জীবন ধারণ আছে। সেটাকে মূলধারে আনতে হবে। প্রেসিডেন্ট জিয়া রহমান এই কাজটি করেছিলেন। তিনি বলেছিলেন আমাদের যে সমতল মানুষের যে সংস্কৃতি, এর পাশাপাশি পাহাড়ি মানুষের সংস্কৃতিকে একটা ধারায় আনতে হবে, মূল ধারা। সেটা কি হলো? বাংলাদেশি জাতীয়তার আলোকে আমাদের সংস্কৃতি, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি হতে হবে। অর্থাৎ এই টেরিটরির মধ্যে আমরা যারা বসবাস করি, আমরা প্রাউড ফিল করি, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, পাহাড়ি হোক, গারো হোক, হাজং হোক, মণিপুরি হোক, সবাই বাংলাদেশি নাগরিক। আমরা এই সবাই যে বাংলাদেশের নাগরিক, সবার অধিকার, এই অধিকার বোধটাকে প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান সাহেব। আজকে আমাদের সেই চিন্তা ভাবনা থেকে আমাদের সংস্কৃতিকে লালন করতে হবে, সংস্কৃতিকে সমৃদ্ধ করতে হবে। অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়ে বড় কিছু না। অ্যাওয়ার্ডটাকে নিয়ে দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য, দেশের জন্য কি করলেন, এটা হলো বড় বিষয়। আপনি আজকে অ্যাওয়ার্ড ধরেন, আগামীকাল আরো বেশি উৎসাহিত হবেন, আরো সুন্দর কাজগুলো করতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আসেন সবাই মিলে আমরা যে ঐতিহ্যবাহী সংস্কৃতি, সমৃদ্ধি যে সংস্কৃতি, বাংলাদেশের অগ্রযাত্রার যে সংস্কৃতি, আমরা সেই সংস্কৃতি লালন করি, ধারণ করি, এবং আগামী দিনে বাংলাদেশকে আমরা সেই নেতৃত্বে নিয়ে যাব। এবং আজকে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। 17 বছর একটা ফ্যাসিস্ট সরকার ছিল। ফ্যাসিস্ট সরকারের কারণে
সাম্রাজ্যবাদী শক্তি বলেন, আধিপত্যবাদী শক্তি বলেন, থাবা বিস্তার করেছে। কেন করেছে? একটু আগে আমি বললাম যে আমাদের সম্পদ লুণ্ঠনের কারণে। আপনারা কিছুদিন আগে দেখেছেন পত্রিকায় যে ভারতের ওখান থেকে সমুদ্রের নিচে পাইপ দিয়ে বাংলাদেশের গ্যাস কোটি কোটি টাকার গ্যাস লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এইভাবে আমাদের গ্যাস সম্পদকে লুণ্ঠন করা হচ্ছে, আমরা কিছু বলতে পারছি না। আমার পাশের গ্যাস ফিল্ডকে বন্ধ করে দিয়ে পাশে ভারতের গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে। তেল এবং গ্যাসের ধর্ম নিচের দিকে ধাবিত হওয়া। উঁচু এলাকা হলো ভারত, আমরা নিচু এলাকা ভাটির অঞ্চল, অতএব আমাদের দিকে তেল এবং গ্যাস ধাবিত হবে, এটি স্বাভাবিক। এবং সেই স্বাভাবিক আল্লাহর দেওয়ার নিয়ামত গুলোকে এইভাবে তারা লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। আজকে যারা আপনারা আছেন, যারা দেশের মানুষ, আমরা যে আছি এখনো বেঁচে আছি, আপনারা যারা আছেন, নতুন প্রজন্ম যারা আছেন, তাদের উচিত হবে দেশের মানুষকে রক্ষা করা, দেশের সম্পদকে রক্ষা করা, এই সর্বত্রকে রক্ষা করা, আর এই পতাকাকে রক্ষা করতে হবে। আগামী দিনের প্রত্যাশা দেখে সংস্কৃতির সমৃদ্ধমান অগ্রযাত্রায় সবাইকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। না দিছি ওটা নিছি। ওকে, থ্যাংক ইউ। আরটিভির শিফট ইনচার্জ আজকের অনুষ্ঠানে শেষ ঠিক আছে আমরা